পূর্ণিমার রাতে নৌকায় বেড়াতে গিয়ে মাঝিরা যখন চা খেতে চলে গেল, শ্বশুরজি হঠাৎ নৌকার মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে এমন একটা প্রতিজ্ঞা করলেন যা শুনে আমার রক্ত জমে গেল। পূজার ছুটিতে আমরা নানাবাড়ি গিয়েছিলাম। পাশে নদী। সদাই ঠিক করল রাতে নৌকায় ঘুরতে যাব, কিন্তু শেষ মুহূর্তে অন্যরা বাদ দিল। শুধু আমি আর শ্বশুরজি রাজি ছিলাম। দুজনে নৌকায় উঠলাম। দুজন মাঝি ছিল। 1 ঘণ্টা বাইলাম, তারপর একটা ঘাটে নৌকা বাঁধল। মাঝিরা বলল তারা চায়ের দোকানে যাচ্ছে। আমরা নৌকায় বসে রইলাম। চারপাশে শুধু জলের শব্দ আর জ্যোৎস্নার আলো। শ্বশুরজি হঠাৎ নৌকার মাঝখানে দাঁড়ালেন। চাঁদের দিকে হাত তুলে বললেন, আজ এই চাঁদকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে জীবনভর ভালোবাসব। আমি হেসে বললাম, বাবা, কি করছেন? তিনি নৌকায় ফিরে আমার পাশে বসলেন। খুব গম্ভীর গলায় বললেন, হাসির কিছু নেই, আমি সিরিয়াস। তুমি এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার ছেলের চেয়েও বেশি। আমি চমকে তার দিকে তাকালাম। আমি জানি এটা শুনতে অস্বাভাবিক লাগছে, কিন্তু আমি মিথ্যে বলছি না। তুমি আমার প্রতিটা স্বপ্নে আসো। রোজ সকালে যখন ঘুম থেকে উঠি, তোমার মুখ দেখার জন্য অপেক্ষা করি। যেদিন তুমি ফোন করো সেদিন আমার দিন ভালো যায়। তার গলার স্বরে এত আবেগ যে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম তিনি সত্যি কথা বলছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? তিনি তো আমার শ্বশুর, আমি তার বৌমা। এই সম্পর্ক পবিত্র। এই সম্পর্কে এমন চিন্তা কিভাবে আসতে পারে? তিনি আমার হাত ধরলেন। আমি সরিয়ে নিতে চেষ্টা করলেও তার হাতের শক্তি খুব বেশি। তিনি আমার হাত নদীর জলে ডুবিয়ে দিলেন। ঠান্ডা জল। তিনি বললেন, এই নদীর জল যেমন থামে না, তেমনি আমার ভালোবাসাও থামবে না। তুমি বলো একটা কথা, তুমি কি আমার হবে, আমার স্ত্রী হবে? আমি জানি তুমি সৌভিকের স্ত্রী, কিন্তু সেই বন্ধন ছিন্ন করে আমার সাথে আসবে। তার চোখের দিকে তাকিয়ে আমার ভেতরে একটা ঝড় বয়ে গেল। মনে মনে সায় দিতে ইচ্ছে হলেও আমি বললাম, বাবা, এটা নৈতিক নয়। আপনি আমার শ্বশুর, আমি আপনার বৌমা। এই সম্পর্ক পবিত্র। আপনি কি বলছেন বুঝতে পারছেন? তিনি হাসলেন, একটা রহস্যময় হাসি। বললেন, নৈতিকতা? বৌমা, এই জগতে নৈতিকতা বলে কিছু নেই। যেটা আমরা মনে করি সঠিক, সেটাই সঠিক। আর আমি তোমাকে ভালোবাসি, এটা কোনো অপরাধ না। ভালোবাসা তো পবিত্র। আমি আর কিছু বলার আগেই তিনি তার পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলেন, খুললেন। ভেতরে একটা সোনার আংটি। চাঁদের আলোয় সেটা চকচাক করছে। তিনি বললেন, এটা আমার মায়ের আংটি। আমি এটা তোমাকে দিতে চাই। তুমি এটা পরবে? এটা পরলে আমি বুঝব তুমি আমার প্রস্তাব মেনে নিয়েছ। আমি আর স্থির থাকতে পারলাম না। উঠে দাঁড়ালাম। বললাম, বাবা, আপনি ঠিক নেই, আমরা এখনই বাড়ি ফিরি। কিন্তু তিনি আমার হাত ধরে টেনে বসালেন। এবার তার চোখে দাগের ছায়া। বললেন, তুমি ফিরতে পারবে না, মাঝিরা আসবে না। আমি তাদের বলে দিয়েছি 2 ঘণ্টা পর আসতে। এই 2 ঘণ্টায় তোমাকে আমি আমার করে নেব। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এ কি বিপদে পড়লাম? চারপাশে শুধু অন্ধকার আর জল। কোথাও কেউ নেই। মাঝিরা চলে গেছে। আমি চিৎকার করলে কেউ শুনবে না। আমি কাঁপতে থাকলাম। শ্বশুরজি আমার 2 কাঁধ ধরলেন। তার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম সেখানে এক অদ্ভুত আগুন জ্বলছে। তিনি বললেন, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমার হও। সৌভিককে ছেড়ে দাও। আমি তোমাকে সুখী করব। আমি আমার বয়স দেখে ভেবো না। আমার ভেতরে এখনো অনেক শক্তি আছে। আমি তোমাকে এমন সুখ দেব যা সৌভিক কখনো দিতে পারেনি। বিমলবাবু বললেন, সে এক দীর্ঘ গল্প। মীনাক্ষী বলেছিল যে সৌরভের আসল মা ছিল একজন অনাথ মেয়ে। সে একটা ছেলের সাথে প্রেম করেছিল, কিন্তু সেই ছেলে তাকে ছেড়ে চলে যায়। তারপর সে গর্ভবতী হয়। সমাজের ভয়ে সে বাচ্চা দিয়ে পালিয়ে যায়। আমরা সেই বাচ্চাকে দত্তক নিই। আমার চোখে পানি এসে গেল। সৌরভের এই ব্যাকগ্রাউন্ড আমি জানতাম না। হয়তো এই কারণেই সে আবেগহীন, হয়তো এই কারণেই সে কাউকে ভালোবাসতে পারে না।
বিমলবাবু আমার কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি কষ্ট পেও না। সৌরভ ভালো ছেলে, সে শুধু আবেগ প্রকাশ করতে জানে না, কিন্তু সে তোমাকে ভালোবাসে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে হচ্ছিল না যে সৌরভ আমাকে ভালোবাসে। যদি ভালোবাসত তাহলে এভাবে আমাকে একা রেখে যেত না। সেই রাত থেকে বিমলবাবু আর আমার মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হলো। আমরা বন্ধুর মতো কথা বলতাম। তিনি আমাকে তার জীবনের অনেক গল্প বলতেন, আমি তাকে আমার সমস্যার কথা বলতাম। একদিন তিনি বললেন, জানো মেঘনা, তোমার সাথে কথা বলে আমার মনে হয় যেন আমি আবার তরুণ হয়ে গেছি। তোমার কথা শুনে আমার মন ভালো হয়ে যায়। আমি হেসে বললাম, আপনি আমার বাবার মতো, আমিও আপনার সাথে কথা বলে খুব ভালো লাগে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবার মতো? আমি সেটাই চাই। কিন্তু তার চোখে যে অভিব্যক্তি দেখলাম, সেটা কি শুধুই পিতৃসুলভ ছিল, নাকি আরও কিছু? আমি আর ভাবলাম না। আমি ভাবলাম আমি হয়তো অনেক কিছু ভেবে নিচ্ছি। হয়তো বিমলবাবু সত্যি একা থাকার জন্য এমন করছেন। হয়তো তার মানসিক সমস্যা হয়েছে। সেই সন্ধে বিমলবাবু আমাকে ডেকে বললেন, মেঘনা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু গেলাম তার রুমে। তিনি বসতে বললেন, আমি বসলাম। তিনি বললেন, আমি জানি তুমি আমার ব্যাপারে কি ভাবছ। তুমি ভাবছ আমি একটা খারাপ মানুষ। কিন্তু আমি তা নই। আমি শুধু একা। মীনাক্ষী মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি। তুমি এসে আমার জীবনে আলো এনেছ। আমি কিছু বললাম না। তিনি চললেন, আমি জানি আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তরুণ। আমি এখনো ভালোবাসতে পারি। আমি তোমাকে ভালোবাসি। মেঘনা, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও। আমি উঠে দাঁড়ালাম, বললাম, বাবা আপনি থামুন। আমি আপনার বৌমা, আমি আপনার ছেলের স্ত্রী। আমি কখনো আপনার সাথে এই সম্পর্কে যেতে পারবো না। তিনি বললেন, কিন্তু সৌরভ আমার আপন ছেলে নয়, সে দত্তক নেওয়া। তাহলে তুমিও আমার আপন বৌমা নও? আমি রেগে গিয়ে বললাম, এটা কোনো যুক্তি না। সে দত্তক হলেও সে আপনার ছেলে, আর আমি তার স্ত্রী। বিমলবাবু মাথা নিচু করলেন। তিনি আর কিছু বললেন না। আমি রুম থেকে বেরিয়ে এলাম। সেই রাতে আমি সৌরভকে ফোন করলাম, কিন্তু সে ফোন রিসিভ করল না। আমি মেসেজ দিলাম যে তাকে জরুরি কথা বলতে হবে, কিন্তু সে রিপ্লাই করল না। পরদিন সকালে আমি উঠে দেখলাম বিমলবাবু নেই, তার রুম খালি। আমি নিচে নেমে দেখলাম তিনি বারান্দায় বসে আছেন, কিন্তু তার চেহারা অন্যরকম, মনে হচ্ছে সারা রাত ঘুমাননি। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি ঠিক আছেন? তিনি আমার দিকে তাকালেন, তার চোখে অশ্রু। তিনি বললেন, মেঘনা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি একটা বড় ভুল করেছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি এখন চলে যাব এই বাড়ি থেকে। আমি অবাক হয়ে বললাম, চলে যাবেন? কোথায়? তিনি বললেন, আমার এক বন্ধু আছে কলকাতায়, তার কাছে থাকব। আমি এখানে থেকে তোমার জীবন নষ্ট করতে চাই না। আমি বললাম, কিন্তু বাবা এই আপনার বাড়ি, আপনি কেন যাবেন? তিনি বললেন, কারণ আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমার উচিত হয়নি তোমার প্রতি এই ধরনের অনুভূতি রাখা। আমি লজ্জিত। আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, বাবা আপনি এভাবে চলে গেলে সৌরভ কি বলবে? রিয়া আর তনয় কি বলবে? তারা আপনাকে ভালোবাসে। তিনি বললেন, আমি তাদের বলবো যে আমার কলকাতায় কিছু কাজ আছে। তারা বুঝবে না। আমি ভাবলাম, বিমলবাবু সত্যিই চলে গেলে বাড়ি খুব শূন্য হয়ে যাবে। তিনি একজন ভালো মানুষ। শুধু একাকিত্বের কারণে তিনি এমন করেছেন। আমি বললাম, বাবা আপনি কোথাও যাবেন না। আমরা এই ঘটনা ভুলে যাব। আপনি আগের মতো থাকবেন, কোনো সমস্যা নেই। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন, বললেন, তুমি নিশ্চিত? তুমি আমাকে মাফ করে দিলে? আমি বললাম, হ্যাঁ, আমি বুঝি আপনি একা। আপনার মীনাক্ষী দিদি নেই, আপনার মন খারাপ, এসব কারণে আপনি এমন করেছেন। কিন্তু এখন থেকে আমরা শুধু শ্বশুর আর বৌমার সম্পর্ক রাখব, ঠিক আছে? তিনি মাথা নাড়লেন, তার চোখের পানি মুছে বললেন, তুমি সত্যিই একজন ভালো মেয়ে। মেঘনা, তুমি ভাগ্যবান যে তুমি আমার বৌমা। সেদিন থেকে বিমলবাবু আর আমার মধ্যে সেই অস্বস্তি থাকল না। আমরা আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। তিনি আমার সাথে সম্মানের সাথে কথা বলতেন, আর আমিও তাকে বাবার মতো দেখতাম। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমার পুরো জীবন বদলে দিল। সেদিন সৌরভ হঠাৎ বিদেশ থেকে ফিরে এলো। ৩ মাসের প্রজেক্ট শেষ হয়ে গিয়েছিল। সে বাড়িতে ঢুকে আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি তোমাকে মিস করেছি মেঘনা। আমি অবাক হলাম। এ কি, সৌরভ আমাকে মিস করেছে? সে কখনো এমন কথা বলেনি। সে আরও বলল, আমি বুঝতে পেরেছি যে আমি তোমার সাথে কেমন ব্যবহার করেছি। আমি তোমার কদর করিনি, কিন্তু এখন আমি বুঝেছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার যত্ন নেব। আমার চোখে পানি এসে গেল।
এতদিন পর সৌরভ আমাকে ভালোবাসার কথা বলল। সে বলল, আমি বাবার সাথে কথা বলেছি, বাবা আমাকে বলেছে যে আমি তোমার প্রতি আরও মনোযোগী হই। বাবা বলেছে যে তুমি অনেক একা থাকো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বিদেশে যাব না, আমি এখানেই থাকব তোমার সাথে। আমি বিমলবাবুর দিকে তাকালাম। তিনি দূরে দাঁড়িয়ে হাসছিলেন। আমি বুঝলাম তিনিই সৌরভকে সব বুঝিয়েছেন, তিনিই সৌরভকে বলেছেন যে আমার যত্ন নিতে। সেই রাতে খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসলাম। রিয়া আর তনয় খুব খুশি যে তাদের বাবা ফিরে এসেছে। সৌরভ আমার হাত ধরে বলল, আজ থেকে আমরা নতুন করে শুরু করব। বিমলবাবু বললেন, হ্যাঁ, পরিবার একসাথে থাকলে সব সুখ হয়। খাবার শেষে আমি রান্নাঘরে থালা ধুচ্ছিলাম। বিমলবাবু এসে বললেন, মেঘনা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আমাকে মাফ করেছ, তুমি আমার ভুল বুঝেছ। আমি বললাম, বাবা, আপনি সৌরভকে কি বলেছেন? ঘাটে পৌঁছে সুধীরবাবু পূজার আয়োজন করতে শুরু করলেন। তিনি মাটিতে একটা বৃত্ত আঁকলেন, তার ভেতরে 3টে মোমবাতি জ্বালালেন, তারপর কিছু ধূপ জ্বালালেন। ধোঁয়া উঠতে শুরু করল। তিনি আমাকে আর শ্বশুরজিকে সেই বৃত্তের ভেতরে বসতে বললেন। আমরা বসলাম। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। আমি বুঝতে পারছিলাম না কি বলছেন, কিন্তু তার গলার স্বরে একটা শক্তি ছিল। প্রায় আধ ঘণ্টা তিনি মন্ত্র পড়লেন। তারপর তিনি বললেন, এখন আপনাদের দুজনকে নদীতে নামতে হবে এবং একসাথে ডুব দিতে হবে 3 বার। আমরা উঠে দাঁড়ালাম। নদীর জল ঠান্ডা। আমরা হাঁটু পর্যন্ত জলে নামলাম। সুধীরবাবু তীর থেকে মন্ত্র পড়ছেন। তিনি বললেন, এখন ডুব দিন। আমরা একসাথে ডুব দিলাম। জলের নিচে অন্ধকার। আমি চোখ খুলতে পারলাম না। কিছুক্ষণ পর আমরা মাথা তুললাম। সুধীরবাবু বললেন, আরও 2 বার। আমরা আবার ডুব দিলাম। দ্বিতীয়বার ডুব দিতেই অদ্ভুত কিছু ঘটল। জলের নিচে আমি দেখলাম সেই নীল আলো আবার এসেছে, এবং সেই মেয়েটাও, সে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু এবার তার চোখে ক্রোধ নেই, বরং একটা শান্তি। সে আমার কাছে এলো, তার হাত আমার হাতে ছুল। মনে হলো একটা বিদ্যুৎ খেলে গেল। তারপর সে অদৃশ্য হয়ে গেল। আমি মাথা তুললাম। তৃতীয়বার ডুব দেওয়ার সময় আর কিছু ঘটল না। আমরা তীরে উঠলাম। সুধীরবাবু হাসলেন, বললেন, হয়ে গেছে, অভিশাপ ভেঙে গেছে, এখন থেকে আপনাদের পরিবার শান্তিতে থাকবে। শ্বশুরজি আমার দিকে তাকালেন, তার চোখে জল। তিনি বললেন, বৌমা, তুমি আমাদের পরিবার বাঁচালে, তুমি সত্যিই আমার মেয়ের মতো। আমি তোমার কাছে ক্ষমা চাই সেদিন রাতে যা বলেছিলাম তার জন্য। আমি বললাম, বাবা, সেটা আপনার দোষ ছিল না, সেটা অভিশাপের প্রভাব ছিল। আপনি এখন ঠিক আছেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এবার সেই আলিঙ্গনে শুধু পিতার স্নেহ ছিল। আমরা বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমার খুব ভালো ঘুম হল। মনে হলো একটা বিরাট বোঝা নেমে গেছে। পরদিন সকালে কলকাতা ফিরলাম। সৌভিক জিজ্ঞেস করল, বাবার শরীর কেমন? আমি বললাম, এখন অনেক ভালো। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। কিন্তু আসল চমক এলো তার 3 দিন পর। একদিন সন্ধ্যায় দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি সুধীরবাবু, তার সাথে একটা মেয়ে, বয়স 25-26-এর কাছাকাছি, খুব সুন্দরী। সুধীরবাবু বললেন, মীনাক্ষী দিদি, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি তাদের ভেতরে নিয়ে গেলাম, বসালাম। সুধীরবাবু বললেন, এই মেয়েটা আপনার চিনতে হবে। আমি মেয়েটার দিকে তাকালাম। খুব চেনা মনে হলো। হঠাৎ আমার মনে পড়ল, এ তো সেই মেয়ে যে নদীতে এসেছিল। কিন্তু কিভাবে? সে তো ভূত, সে তো মরে গেছে। মেয়েটা হাসল, বলল, আমি ভূত নই, আমি জীবিত মানুষ। আমার নাম ঐশী মুখার্জি। আমি হতবাক। সুধীরবাবু বললেন, ঐশী আমার মেয়ে, সে একজন অভিনেত্রী। আমি তাকে দিয়ে সেদিন নদীতে সেই দৃশ্যটা তৈরি করিয়েছিলাম। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, মানে, আপনি কি বলতে চাইছেন? সব কি মিথ্যে ছিল? সুধীরবাবু গম্ভীর হয়ে বললেন, না, সব মিথ্যে না, আসল ঘটনা অন্যরকম। তিনি একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, হরিপদবাবুও আমাকে 3 মাস আগে ফোন করেছিলেন। বলেছিলেন তিনি একটা সমস্যায় পড়েছেন। তিনি বলেছিলেন তার মনে এক অদ্ভুত চিন্তা আসছে। তিনি তার বৌমা, মানে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। কিন্তু তিনি জানেন এটা ভুল। তিনি এই চিন্তা থেকে মুক্তি চান। আমার চোখ বড় বড় হয়ে গেল।
সুধীরবাবু বললেন, হরিপদবাবু একজন সৎ মানুষ। তিনি এই অনুভূতি নিয়ে খুব লজ্জিত। তিনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন। আমি একজন মনোবিজ্ঞানী, তান্ত্রিক নই। আমি মানুষের মনের সমস্যার সমাধান করি। আমি বললাম, তাহলে সেই অভিশাপের গল্প? তিনি বললেন, সব বানানো। আমি একটা পরিকল্পনা করেছিলাম। আমি জানতাম হরিপদবাবু আপনাকে পুজোর সময় নৌকায় নিয়ে যাবেন। আমি সেই পূর্ণিমার রাতে আমার মেয়ে ঐশীকে দিয়ে একটা নাটক করিয়েছিলাম। ঐশী বলল, আমি স্কুবা ডাইভিং জানি। আমি জলের নিচে লুকিয়েছিলাম, আমার সাথে একটা আন্ডার ওয়াটার লাইট ছিল, নীল রঙের। বাবা আমাকে সব বলে দিয়েছিলেন কখন উঠতে হবে, কি বলতে হবে। সুধীরবাবু বললেন, আমার উদ্দেশ্য ছিল হরিপদবাবুকে এমন একটা শক দেওয়া যাতে তার মনের এই অসুস্থ চিন্তা চলে যায়, এবং সেটা হয়েছে। সেদিনের পর থেকে তিনি আর এমন চিন্তা করেননি। তার মন সুস্থ হয়ে গেছে। আমি বললাম, তাহলে সেই অভিশাপের গল্প? তিনি বললেন, সব বানানো। আমি একটা পরিকল্পনা করেছিলাম। আমি জানতাম হরিপদবাবু আপনাকে পুজোর সময় নৌকায় নিয়ে যাবেন। আমি সেই পূর্ণিমার রাতে আমার মেয়ে ঐশীকে দিয়ে একটা নাটক করিয়েছিলাম। ঐশী বলল, আমি স্কুবা ডাইভিং জানি। আমি জলের নিচে লুকিয়েছিলাম, আমার সাথে একটা আন্ডার ওয়াটার লাইট ছিল, নীল রঙের। বাবা আমাকে সব বলে দিয়েছিলেন কখন উঠতে হবে, কি বলতে হবে। সুধীরবাবু বললেন, আমার উদ্দেশ্য ছিল হরিপদবাবুকে এমন একটা শক দেওয়া যাতে তার মনের এই অসুস্থ চিন্তা চলে যায়, এবং সেটা হয়েছে। সেদিনের পর থেকে তিনি আর এমন চিন্তা করেননি। তার মন সুস্থ হয়ে গেছে। আমি বললাম, তাহলে অমাবস্যার রাতে আমরা যে পুজো করলাম? তিনি বললেন, সেটা একটা মনস্তাত্ত্বিক থেরাপি ছিল। আমি চেয়েছিলাম আপনি আর হরিপদবাবু দুজনে একসাথে এই ঘটনা থেকে মুক্তি পান। আপনার মনেও তো ভয় ঢুকে গিয়েছিল। সেই পুজো আসলে একটা ক্লোজার ছিল, একটা সমাপ্তি। আমি চুপ করে বসে রইলাম। অনেকক্ষণ কথা বলতে পারলাম না। তারপর বললাম, আপনি আমাকে এসব কেন বলছেন এখন? সুধীরবাবু বললেন, কারণ হরিপদবাবু চেয়েছিলেন আপনি সত্যটা জানুন। তিনি চান না আপনার মনে কোনো ভুল ধারণা থাকুক। তিনি চান আপনি জানেন তিনি আপনাকে সত্যি মেয়ের মতো ভালোবাসেন, এবং সেই সাময়িক বিভ্রান্তির জন্য তিনি দুঃখিত। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, বাবা কি জানে আপনি আমাকে সব বলবেন? তিনি বললেন, হ্যাঁ, তিনিই বলেছেন। তিনি বলেছেন আপনার সত্য জানার অধিকার আছে। ঐশী বলল, দিদি, আমি সেদিন অভিনয় করেছিলাম, কিন্তু আমি যা দেখেছি তাতে আমি বুঝেছি আপনি একজন খুব ভালো মানুষ। আপনি শ্বশুরজিকে সম্মান করেন, এবং সেদিন রাতে যখন আমি জল থেকে উঠেছিলাম আপনার চোখে যে ভয় দেখেছিলাম সেটা বাস্তব ছিল। আমার নিজেরও খারাপ লেগেছিল আপনাকে এভাবে ভয় দেখানোর জন্য। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি না এলে হয়তো সেদিন রাতে কিছু খারাপ ঘটত। ঐশী বলল, আমি শুধু বাবার কথা শুনেছিলাম, আসল কৃতিত্ব বাবার। সুধীরবাবু বললেন, আমি আরও একটা কথা বলতে চাই। হরিপদবাবু যে সমস্যায় পড়েছিলেন সেটা আসলে একটা মানসিক ব্যাধি। একে বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাট্রাকশন ডিসঅর্ডার। এটা কোনো অভিশাপ না। এটা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার কারণে হয়, এবং চিকিৎসা সম্ভব। তিনি বললেন, হরিপদবাবু এখন নিয়মিত আমার কাউন্সেলিং নিচ্ছেন, এবং তিনি অনেক ভালো আছেন। তিনি এখন বুঝতে পেরেছেন যে সম্পর্কগুলো কতটা পবিত্র এবং সেগুলো রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। আমি বললাম, আমি বাবার সাথে কথা বলতে চাই। সুধীরবাবু তার ফোন বের করলেন, ডায়াল করলেন, শ্বশুরজিকে দিলেন। শ্বশুরজির গলা শুনলাম, বৌমা? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি। সুধীরবাবু সব বলেছেন। তিনি বললেন, বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি একটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু সুধীরবাবু আমাকে বাঁচিয়েছেন, এবং তুমিও। তোমার ধৈর্য আর সম্মান না থাকলে সেদিন সব শেষ হয়ে যেত। আমি বললাম, বাবা, আপনি আমার বাবা। আমি আপনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি, সেটা কখনো বদলাবে না। তিনি কান্না করতে শুরু করলেন। আমিও কাঁদছিলাম। ফোন রেখে দিলাম। সুধীরবাবু আর ঐশী চলে গেলেন। আমি একা বসে ভাবলাম, কত কিছু ঘটে গেল। একটা সাধারণ পরিবার কিভাবে একটা বিপদের মুখোমুখি হলো, এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে এলো। সেদিন রাতে সৌভিক বাড়ি ফিরলেন। আমি তাকে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না, কিন্তু যখন আমি বিস্তারিত বললাম তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, আমার বাবা এমন সমস্যায় পড়েছিলেন আর আমি কিছুই জানতাম না? আমি বললাম, তোমার বাবা চাননি তুমি জানো। তিনি লজ্জিত ছিলেন, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। সৌভিক বললেন, আমার বাবার সাথে কথা বলতে হবে। পরদিন সকালে তিনি মুর্শিদাবাদ গেলেন। বাবা ছেলে অনেকক্ষণ কথা বলেছেন। সৌভিক ফিরে এসে বললেন, বাবা অনেক ভালো আছেন, তিনি সব বুঝে গেছেন। এরপর কয়েক মাস কেটে গেল। শ্বশুরজি নিয়মিত সুধীরবাবুর কাউন্সেলিং নিচ্ছেন। আমরা মাঝে মাঝে যেতাম তার সাথে দেখা করতে। এখন তিনি স্বাভাবিক, তার সাথে কথা বলতে কোনো অস্বস্তি হয় না। কিন্তু আসল ঘটনা ঘটল 6 মাস পর। একদিন শ্বশুরজি আমাদের বাড়ি এলেন।
তার সাথে একজন মহিলা, বয়স ৫৫-৫৬ কাছাকাছি, খুব সুন্দরী, শান্ত চেহারা। শ্বশুরজি আমাদের পরিচয় করিয়ে দিলেন, বললেন, এই হলো শিউলি দত্ত, আমার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়েছি, অনেক দিন পর দেখা হয়েছে। আমরা সবাই চা নাস্তা করলাম। শিউলিদি খুব ভালো মানুষ, অনেক গল্প করলেন।